আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে যুক্ত আছি তোমাদের সোহান ভাইয়া, এমডি মনিরুজ্জামান মুন্না ভাইয়ের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমাদের যে ফ্রি ক্লাস চলছিল এর ধারাবাহিকতা আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি গুণগত রসায়ন পর্ব 2 এর ক্লাস। এর মধ্যে ভাইয়া দেখো এই গুণগত রসায়ন যে আছে এই গুণগত রসায়নের আমি 3টি পর্বে ভাগ করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে আমি পর্ব 2 নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে পর্ব 1 ক্লাসটি তোমরা যারা এখনও করোনি তারা অবশ্যই পর্ব 1 ক্লাসটি করে দেন কী করবা, তোমরা পর্ব 2 ক্লাসটি করবা। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। দেখো আমাদের উদ্দেশ্যে প্রথমত যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে কি, যে সকল পরমাণুতে প্রোটন সংখ্যা কী ভাইয়া বলছে, যে সকল পরমাণুতে প্রোটন সংখ্যা কী থাকে, যে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা কী হয়ে থাকে, ভর সংখ্যা ভিন্ন হয়ে থাকে, তাকে কি বলা হয়ে থাকে। অর্থাৎ এখান থেকে কি বলতেছে ভাইয়া, প্রোটন সংখ্যা কী করতে হবে, যে প্রোটন সংখ্যা আমাদের সমান থাকবে, প্রোটন সংখ্যা কী থাকবে, সমান থাকবে, এবং ভর সংখ্যা কী হবে ভাইয়া, ভিন্ন হবে। ভাই ভর সংখ্যা কী কী দিয়ে গঠিত হয় থাকে, ভর সংখ্যা গঠিত হয় থাকে প্রোটন প্লাস নিউট্রন। অর্থাৎ প্রোটন সংখ্যা এখানে বলছে সেম, মানে কি এটা কনস্ট্যান্ট থাকতেছে, কিন্তু এখানে নিউট্রন সংখ্যা ভিন্নতার কারণে কি হবে, নিউট্রন সংখ্যা ভিন্নতার কারণে আমাদের হবে যে ভর সংখ্যা আমাদের কী হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। অর্থাৎ এটা কী হয়ে থাকে ভাইয়া, যে আমাদের এটা অবশ্যই কী হচ্ছে, যে আমরা জানি যে আইসোটোপ হবে। কেন ভাই আইসোটোপ হবে, কারণ আইসোটোপটা কী হয়ে থাকে, যে প্রোটন সংখ্যা সমান হয়ে থাকে কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয়ে থাকে, এবং এই আইসোটোপ যে আছে এই আইসোটোপটা তৈরি হয়ে থাকে নিউট্রন সংখ্যা ভিন্নতার কারণে, যা আমরা এখানে লক্ষ্য করতেছি। যার কারণে ফ্যান্টাস্টিকভাবে কী হয়ে যাবে ভাইয়া, আমাদের এই কোশ্চেনের আনসার হয়ে যাবে আইসোটোপ, যেটা হচ্ছে এ নাম্বার। কিন্তু ভাই আমরা আইসোটোপেই শুধুমাত্র দেখে ক্ষান্ত থাকবো না, আমরা কি করব, আইসোটোপ বাদে আমাদের যে আদার্স অপশনগুলো রয়েছে এগুলো একটু অ্যানালাইসিস করব। দেখো আইসোটোপের পরে দিয়েছে আইসোবার। আইসোবার, আইসো মানে কি আমরা জানি ভাইয়া, পূর্বের ক্লাসে আমি বলেছিলাম আইসো মানে হচ্ছে কি ভাইয়া, একই। আইসো মানে একই। এখন বার মানে কি, ভর সংখ্যা, ভর সংখ্যা। অর্থাৎ ভর সংখ্যা যদি কি থাকে, সমান থাকে, মানে ভর সংখ্যা যদি একই হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় আইসোবার। আর আইসো মানে কি একই, মার মানে কি ভাইয়া, এইখান থেকে মারের যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি, দুইটা মৌল যে আছে যাদের প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা, প্রোটন সংখ্যা এবং কি ভাইয়া, যে প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা যে আছে এই প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা কী হবে, দুইটাই আমাদের যদি সমান হয়ে থাকে, প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা দুইটাই সমান হবে, অর্থাৎ একই মৌল দেখা যাবে, বাট ভিতরের দিকে অর্থাৎ ইন্টারনাল এদের গঠনটা কী হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে, তখন সেটাকে বলবো আমরা আইসোমার বলবো। আর আইসোটোন মানে কি একই, কিন্তু এখানে কি হবে, নিউট্রন সংখ্যা টোনের ক্ষেত্রে এন যে আছে নিউট্রন, এই নিউট্রনের ভিন্নতার কারণে দেখা যাবে আইসোটোন। আশা করি সবাই এই কোশ্চেনটার আনসার বুঝতে পারছো। দেখো ভাই এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা বাংলাদেশ এগ্রিকালচার আসছিল অনেকবার রিপিটেড কোশ্চেন এবং সি ভাষাতেও চলে আসছিল, তাই ভাইয়া এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আশা করি সবার কাছে এই কোশ্চেনটার আনসার ক্লিয়ার হয়ে গেছে। তাহলে পরবর্তী কোশ্চেনে আমরা যদি যাই, দেখো পরবর্তীতে তোমাদের জন্য যে কোশ্চেনটা রাখা হয়েছে সেটা কি বলছে, যে কোনটি সর্ববহিস্থ স্তরে, মানে কি যোজ্যতা স্তরের কথাও বলতে পারতো। অর্থাৎ ভাইয়া কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তর যে রয়েছে এই সর্বশেষ শক্তি স্তরকে বলা থাকে কি, যোজ্যতা শক্তি স্তর বা ভ্যালেন্স শেল বলা হয় থাকে। এই ভ্যালেন্স শেলে ইলেকট্রন দ্বারা কি থাকবে ভাইয়া, ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ অবস্থায় থাকবে, মানে ফুলফিল থাকবে। যেমন আমাদের দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ প্রথম শক্তি স্তর যে রয়েছে, প্রথম শক্তি স্তরে আমাদের কি করতে পারে, প্রথম শক্তি স্তরে আমাদের ভাইয়া সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, এবং দ্বিতীয় শক্তি স্তরে কি করতে পারে, 8টা ইলেকট্রন থাকতে পারে। এভাবে আমাদের যে ইলেকট্রন থাকে এই ইলেকট্রন যদি কি হয়ে থাকে, সম্পূর্ণরূপে অর্থাৎ পরিপূর্ণ অবস্থায় থাকে, তাহলে আমরা সেটাকে বলবো কি, পূর্ণ অবস্থায় রয়েছে। ঠিক এভাবে যদি আমরা একটু লক্ষ্য করি ভাই, ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখা যাবে কি, ক্যালসিয়াম হয় থেকে আমাদের 20 নাম্বার মৌল। এর ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে প্রথম শক্তি স্তরে থাকে 2টা, পরের শক্তি স্তরে থাকে আমাদের 8টা, তাহলে আমাদের এখান থেকে 10টা হয়ে যাচ্ছে। এবং পরের যে শক্তি স্তর আছে এই পরের শক্তি স্তরে ভাই আমাদের কি থাকার কথা, যে ভাই তৃতীয় শক্তি স্তরে আমাদের ইলেকট্রন থাকার কথা কত, যে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকার কথা আমাদের 3 থেকে 9 18টা থাকার কথা, বাট এইখানে আমাদের 18টা থাকবে না, 18টা থাকবে না, অর্থাৎ এটা কি হবে না ভাইয়া, ফুলফিল অবস্থায় আমাদের থাকতেছে না। ব্রোমিন যে আছে ভাইয়া, ব্রোমিন হচ্ছে 35 নাম্বার মৌল, 36 নাম্বার হচ্ছে ক্রিপ্টন, বাট এইখানের মধ্যে একটা কম থাকতেছে, মানে আমাদের থাকার কথা 36টা যদি থাকতো তাহলে আমরা ফুলফিল বলতে পারতাম, কিন্তু আমাদের এখানে থাকতেছে কয়টা ভাইয়া, আমাদের থাকতেছে 35টা, যার কারণে একটা কি আছে, কম অবস্থায় আছে, যার কারণে এটাও ফুলফিল অবস্থায় থাকতেছে না। লিথিয়ামের ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে কি হয় থাকে ভাইয়া, লিথিয়াম হয় থেকে 3 নাম্বার মৌল, যার কারণে আমরা দেখতেছি প্রথম শক্তি স্তরে আমাদের 2টা ইলেকট্রন থাকতেছে, এবং পরের যে শক্তি স্তর আছে পরের শক্তি স্তরে শুধুমাত্র একটা মাত্র ইলেকট্রন অবস্থান করে থাকে, যার কারণে ভাই এটাও কিন্তু কি নাই, ফুলফিল অবস্থায় নাই। কারণ এইখানে যদি 8টা শক্তি মানে 8টা ইলেকট্রন যদি আমাদের থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে লিথিয়াম আমাদের পরিপূর্ণ আছে। এই যে ভাই দেখো লাস্ট অপশন আমাদের কি বলছে, সোডিয়াম আয়ন দিয়েছে। আমি বলেছিলাম যে কোনো একটা আয়নের ক্ষেত্রে যদি কি হয় থাকে, পজিটিভ চার্জ দেওয়া থাকে, পজিটিভ চার্জ দেওয়া থাকা মানেই হচ্ছে কি ভাইয়া, ওই মৌলটা কি করছে, ইলেকট্রন দান করেছে, ইলেকট্রন কি করেছে, দান করে দিয়েছে। এখন সোডিয়ামের ক্ষেত্রে কি হয় থাকে, এটা 11 নাম্বার মৌল হয় থাকে, যেখানে আমাদের সোডিয়াম প্লাস হওয়ার কারণে এখানে ইলেকট্রন রয়েছে কয়টা ভাইয়া, 10টা রয়েছে। অর্থাৎ প্রথম শক্তি স্তরে আমাদের কি থাকবে ভাইয়া, যে প্রথম শক্তি স্তরে
স্তরে থাকবে আমাদের 2টা ইলেকট্রন, পরের শক্তি স্তরে থাকবে আমাদের 8টা ইলেকট্রন, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারে 8টা। এইখানে কিন্তু পরিপূর্ণ অবস্থায় বিদ্যমান রয়েছে, কারণ 8টা থাকার কথা, এই 8টাই কিন্তু এখানে বিদ্যমান রয়েছে। যার কারণে কি হবে, ফ্যান্টাস্টিকভাবে আমাদের এই কোশ্চেনটার আনসার হয়ে যাবে ডি নাম্বার, যে সোডিয়াম আয়ন হচ্ছে আমাদের যে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ একটা শক্তি স্তর। আশা করি সবার কাছে এই কোশ্চেনটা একবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। তাহলে পরবর্তী কোশ্চেনে যদি যাই আমরা, পরের যে কোশ্চেনটা আছে ভাই, দেখো এটা একটা ভালো লেভেলের কনসেপচুয়াল কোশ্চেন। এই কোশ্চেনটা কি বলেছে তোমাদেরকে, যে গ্রুপ 3-এর বি, গ্রুপ কি ভাইয়া 3-এর বি, যেটা আগে আমাদের এভাবে ক্লাসিফিকেশন করা হইতো, বাট ইদানিং এইগুলো থেকে কোশ্চেন আসার চান্স খুবই কম থাকে। বাট দেখো গ্রুপ 3-এর বি যে আছে, ধাতু সমূহ সালফাইডের, ধাতু সমূহ কি বলছে ভাইয়া, ধাতু সমূহ সালফাইড যে আছে, এই ধাতু সমূহ সালফাইডের মধ্যে কি বলছে, ধাতু সমূহ সালফাইডের অধক্ষেপণ পরে কোন মাধ্যমে, অর্থাৎ কোন মিডিয়ামের মধ্যে, অর্থাৎ সেটা এসিড মিডিয়াম নাকি হচ্ছে কি বেস মিডিয়াম নাকি আমাদের ভাইয়া নিরপেক্ষ অর্থাৎ নিউট্রালাইজ মিডিয়ামের মধ্যে পড়বে, সেই বিষয়টা তোমার কাছ থেকে জানতে যাচ্ছে। গ্রুপ 3-এর যে মৌলগুলো আছে ভাইয়া, গ্রুপ 3-এর ক্ষেত্রে আমাদের যে বিষয়টা দেখা যাবে সেটা হচ্ছে কি ভাইয়া, গ্রুপ 3 এই 3-এর বি অর্থাৎ হচ্ছে 3 নাম্বার মৌল যে রয়েছে, অর্থাৎ স্ক্যান্ডিয়াম ইট্রিয়াম যে মৌলগুলো রয়েছে, এই মৌলগুলোর ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করা যায়, এরা কি করে থাকে ভাইয়া, এরা আমাদের মেইনলি ক্ষারীয় মাধ্যমে কি হয় থাকে, অধক্ষেপণ ফেলে, ক্ষারীয় মাধ্যমে কি করে থাকে, অধক্ষেপণ ফেলে থাকে, ক্ষারীয় মাধ্যমে কি করে থাকে, অধক্ষেপণ ফেলে থাকে। বাট গ্রুপ যদি আমাদের বলতো কি ভাইয়া 2-এর বি বলতো, 2-এর বি বলতো, 2-এর বি বলতো, যেখানে আছে কি জিঙ্ক, ক্যাডমিয়াম এই মৌলগুলো রয়েছে, যেগুলো আমাদের অম্লীয় মাধ্যমে কি হয়ে থাকে, অম্লীয় মাধ্যমে অধক্ষেপণ করে ফেলে থাকে। এই কারণে আমাদের অম্লীয় এবং ক্ষারীয় উভয় মাধ্যম হবে না এবং প্রশমিত হওয়ার কোনো চান্স নাই। আশা করি সবার কাছে এই কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি বলছে ভাইয়া তোমাদের, নেক্সট কোশ্চেনে বলছে অজৈব লবণ কি ভাইয়া, এখানে বলে দিছে যে অজৈব লবণ, কি লবণ, অজৈব লবণ, জৈব লবণ কিন্তু নয়, চিহ্নিত করতে ব্যবহারিক পরীক্ষায়, ব্যবহার অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে কোন গ্রুপে কালো অধক্ষেপণ পড়বে, কোন গ্রুপে কি হবে ভাইয়া, কালো অধক্ষেপ পরে। এখন ভাই এইখানের মধ্যে গ্রুপ যে আছে, অর্থাৎ কোন গ্রুপের কথা বলেছে, গ্রুপ আমাদের মেইনলি হয়ে থাকে কয়টা ভাইয়া, 4টা হয়ে থাকে, অর্থাৎ গ্রুপ 1 হয়ে থাকে, গ্রুপ 2 হয়ে থাকে এবং হয়ে থাকে ভাইয়া গ্রুপ 4 হয়ে থাকে, গ্রুপ 4 এবং কি হয়ে থাকে গ্রুপ 5 হয়ে থাকে, কিন্তু গ্রুপ কি ভাইয়া 3 আমাদের থাকে না, 3 কি করে না, গ্রুপ 3 আমাদের থাকে না। এই গ্রুপ 1 যে আছে, এই গ্রুপ 1-এর ক্ষেত্রে আমাদের অধক্ষেপণ যেটা পড়বে সেটা হয় থেকে সাদা হয়ে থাকে, গ্রুপ 2-এর ক্ষেত্রে যেটা হয় থেকে সেটা হয় থেকে কালো ভাইয়া হয়ে থাকে, গ্রুপ 4-এর ক্ষেত্রে আমাদের যে বিষয়টা হয় থেকে সেটা কি হয় থেকে 4-এর ক্ষেত্রে আমাদের বিষয়টা হবে সাদা, এবং গ্রুপ 5-এর ক্ষেত্রে অধক্ষেপ পড়বে না, অধক্ষেপ পড়বে না। এই কয়েকটা বিষয় একটু যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি খুব দ্রুত এই কোশ্চেনটার আনসার করতে পারবা। দেখো ভাইয়া কি বলছে, যে আমাদের কালো অধক্ষেপ পড়বে, তাহলে কালো আমরা কোথায় দেখেছি, এই যে ভাইয়া গ্রুপ 2-এর মধ্যে কি হয় থেকে আমাদের কালো অধক্ষেপ পড়বে, যার কারণে ফ্যান্টাস্টিক ভাবে কি হবে, আমাদের কাঙ্ক্ষিত আনসার হয়ে যাবে বি নাম্বার, যে গ্রুপ 2 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। গ্রুপ কিন্তু 3 থাকেই না, এমনিতেই কি করে না ভাইয়া, গ্রুপ 3 থাকেই না। আর গ্রুপ 4 হচ্ছে কি, সেটা হচ্ছে সাদা হয়ে যাবে, গ্রুপ 4 কি হবে, সাদা হয়ে যাবে, যার কারণে ফ্যান্টাস্টিক ভাবে কাঙ্ক্ষিত আনসার কি হয়ে যাবে, যে গ্রুপ 2 হয়ে যাবে। তাহলে এখন আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা কি বলছে ভাইয়া, যে ভাই দেখো ভাইয়া, তোমরা যারা কৃষি উচ্চ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের লাস্ট মোমেন্টে এসে কি করা দরকার ভাইয়া, অবশ্যই তোমাদের প্রস্তুতিকে আরও গুছানো দরকার। এই গুছানোর জন্য আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদের অধ্যায়ভিত্তিক এবং ভাইয়া সাবজেক্ট ফাইনাল এবং পেপার ফাইনাল এবং মডেল টেস্ট নিয়ে এসেছি, যেখানে আমাদের টোটাল পরীক্ষা থাকতেছে অনেকগুলো। দেখো ভাইয়া যে কি হচ্ছে, যে অধ্যায়ভিত্তিক পরীক্ষা থাকতেছে আমাদের 7টা, এবং আমাদের সাবজেক্ট ফাইনাল থাকতেছে 8টা, এবং পেপার ফাইনাল থাকতেছে 5টা, এবং লাস্ট মোমেন্টে ভাইয়া একবারে কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা আসার মতো কোশ্চেন দিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে ফাইনাল মডেল টেস্ট, যেটা হচ্ছে 5টা। এই কোর্সের মূল্য আমরা রেখেছি ভাইয়া 350 টাকা, যেটা আমাদের বর্তমান ডিসকাউন্ট প্রাইসে চলতেছে। তোমরা যারা এখনও এনরোল করো নাই তারা খুব দ্রুতই কী করবা, এনরোল করে ফেলবা। ঈদের পরেই কিন্তু আমাদের ডিসকাউন্ট শেষ হয়ে যাবে, এবং আমাদের এই যে এক্সাম বেসের ভর্তি পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে কবে, আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে 21 জুন থেকে। তাই যারা এখনও এনরোল করো নাই খুব দ্রুতই কী করবা, এনরোল করে ফেলবা। এখন দেখো ভাইয়া, আমাদের তোমাদের জন্য ভাইয়া কৃষিগুচ্ছর পরেই কিন্তু আমাদের ইতিমধ্যে কি হয়ে গেছে, সেকেন্ড টাইম ব্যাচ লঞ্চ হয়ে গেছে, যেটা হচ্ছে প্রতিশ্রুতি 1.0, যেখানে আমাদের ভাইয়া ফিজিক্সের বেসিক ক্লাস থাকতেছে ভাইয়া 30টা, এবং কেমিস্ট্রির ক্লাস থাকতেছে 30টা, অ্যান্ড দেন ভাইয়া ম্যাথের ক্লাসও থাকতেছে কিন্তু 30টা, এবং বায়োলজির ক্লাসও থাকতেছে 30টা, যেখানে আমরা প্রত্যেকটা লেকচার তোমাদেরকে একবারে বেসিক টু অ্যাডভান্স লেভেল আমরা শিখাই দিব। এবং এই যে এখান থেকে তুমি তোমার নিজের প্রস্তুতিকে কী করতে পারবা, আরও শানিত করতে পারবা। এবং আমাদের এই ব্যাচের ক্লাস শুরু হবে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার পর। তাই যারা এখনও এই কোর্সে এনরোল করো নাই তারা একটু দ্রুত কী করবা, এনরোল করে ফেলবা। আমাদের এই কোর্সের মূল্য নির্ধারণ করা হয়েছিল 3500 টাকা, বাট ডিসকাউন্ট প্রাইসে এই কোর্সের মূল্য চলছে বর্তমান 1750 টাকা। তাই খুব দ্রুতই কী করতে পারবা, যে এই কোর্সে এনরোল করে ফেলো। ওকে, তাহলে ভাইয়া দেখো আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পড়াশোনার মধ্যে যদি আমরা ফিরি, আবার দেখো ভাই আমাদের এই কোশ্চেন একটু রিপিটেড হয়ে গেছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে দেখি যে ভাইয়া কী বলছে, নিচের কোনটি পানিতে অদ্রবণীয়, মানে কোন দ্রবণটা, অর্থাৎ এখানের মধ্যে কোন যৌগটা আমাদের পানিতে কি নয়, দ্রবণীয় নয়।
নয় সে বিষয়টা আমাদের কাছ থেকে জানতে যাচ্ছে। দেখো ভাইয়া এইখানের মধ্যে দেখি আমরা লেড ক্লোরাইড যে আছে এটা একটা আয়নিক যৌগ। লেড ক্লোরাইড আয়নিক যৌগ হলে সেটা অবশ্যই কী হবে, পানিতে দ্রবণীয় হবে, পানিতে কী হবে, দ্রবণীয় হবে। এবং এখানে কি দিচ্ছে, লেড ব্রোমাইড দিচ্ছে, যেটা একটা আয়নিক যৌগ, যার কারণে এটাও পানিতে দ্রবণীয়, পানিতে কী হবে, দ্রবণীয় হবে। এবং এইখানের মধ্যে পানিতে দ্রবণীয় যে আছে এইটা পানিতে দ্রবণীয় হবে, বাট এইখানের মধ্যে আংশিক পরিমাণে দ্রবণীয় হবে। কী হবে, আংশিক পরিমাণে দ্রবণীয় হবে, খুবই কম পরিমাণে দ্রবণীয় হয়ে থাকে। এবং এইখানের মধ্যে সোডিয়াম সালফেট একটা লবণ, এটা অবশ্যই কী হবে ভাই, আমাদের দ্রবণীয় হবে। তাহলে লাস্ট অপশন আমরা কি দেখতেছি ভাইয়া, যে লাস্ট অপশন দেখতেছি আমরা মিথিলিন ডাইআয়োডাইড। মিথিলিন ডাইআয়োডাইড, এই মিথিলিন ডাইআয়োডাইড কি করে থাকে ভাইয়া, যে এটা আমাদের পানিতে দ্রবণীয় নয়, পানিতে কি নয় ভাইয়া, দ্রবণীয় নয়। আশা করি সবার কাছে এই কোশ্চেনটার আনসার তাহলে এখন ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে কি হবে, ফ্যান্টাস্টিক ভাবে যে সি নাম্বারেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, যে ভাইয়া দ্রবণীয় নয়, অর্থাৎ কি ভাইয়া দ্রবণীয় নয় মানে কি অদ্রবণীয়, দ্রবণীয় নয় মানে কি অদ্রবণীয়। ওকে, তাহলে ভাইয়া ফ্যান্টাস্টিকভাবে আমাদের এই কোশ্চেনের আনসার আমরা পেয়ে গেলাম। তাহলে পরবর্তী কোশ্চেনে যে যাই, পরের যে কোশ্চেনটা আছে ভাইয়া দেখো একটু লক্ষ্য করো কি বলছে। পরের কোশ্চেনে তোমাকে বলেছে যে ফ্লোরিন পরমাণু যে আছে, ফ্লোরিন পরমাণুর নিউট্রন সংখ্যা কত। ফ্লোরিন পরমাণু কি বলেছে, যে নিউট্রন সংখ্যা কত, এটা তোমার কাছ থেকে জানতে চেয়েছে। এখন ভাই ফ্লোরিন যে আছে, ফ্লোরিনের ভর সংখ্যা আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং তার কি করতে হবে, প্রোটন সংখ্যা জানতে হবে। আমরা জানি ফ্লোরিন যে মৌলটা আছে, এই ফ্লোরিন মৌলটার ক্ষেত্রে কি হয় থেকে, তার প্রোটন সংখ্যা হয় থেকে 9, কিন্তু তার ভর সংখ্যা কত হয় থেকে, তার ভর সংখ্যা কিন্তু তোমরা অনেকে কি করো ভাইয়া, জাস্ট এর সাথে 2 গুণ করে দিয়ে 18 বানায় দিয়ে থাকো, কিন্তু ভাইয়া এটা হবে না আমাদের কি হয় থেকে, এটা একটু এক্সেপশনাল, যার কারণে এর ভর সংখ্যা কত হয় থেকে ভাইয়া, এর ভর সংখ্যা হয় থেকে আমাদের 19, ভর সংখ্যা কত হয় থেকে 19 হয় থেকে, ভর সংখ্যা হয় থেকে আমাদের 19। আমরা জানি কি যে ভর সংখ্যা গঠিত হয় থেকে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা ইকুয়াল কি ভাইয়া 19। এখন এইখানের মধ্যে প্রোটন সংখ্যা আমাদের কয়টা আছে, প্রোটন সংখ্যা আছে আমাদের 9টা, তাহলে নিউট্রন সংখ্যা আমরা খুব দ্রুতই বের করতে পারবো। তাহলে কি হচ্ছে 19 থেকে 9 যদি বাদ যায়, তাহলে আমাদের নিউট্রন সংখ্যা থাকতেছে কয়টা ভাইয়া, 10টা থাকতেছে, যার কারণে ফ্যান্টাস্টিক ভাবে কি হয়ে যাবে, যে ভাইয়া বি নাম্বার হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এই কারণে 19 হচ্ছে কি আমাদের ভর সংখ্যা দেওয়া ছিল, এই কারণে এটা হবে না। আশা করি সবার কাছে এই কোশ্চেনটা ক্লিয়ার। ওকে, তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। পরের যে কোশ্চেনটা আছে সেটা একটু যদি আমরা লক্ষ্য করি, সেটা কি বলছে, পরমাণুর ইলেকট্রন অবস্থান সম্পূর্ণরূপে, অর্থাৎ কোনো একটা ইলেকট্রন, কোনো একটা পরমাণুর যে কোনো একটা ইলেকট্রন কোন জায়গায় অবস্থান করতেছে সেটাকে আমরা কি করব, সম্পূর্ণরূপে তুলে ধরার জন্য কয়টি কোয়ান্টাম সংখ্যা, কয়টি কি বলছে ভাইয়া, কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয় থাকে। ভাই কোয়ান্টাম সংখ্যাটা কি সেটা একটু আমরা যদি লক্ষ্য করি, যে কোনো একটা পরমাণুর যে কোনো একটা ইলেকট্রন, কোনো একটা পরমাণুর কি বলতেছি, যে কোনো একটা ইলেকট্রন, সেটা যে কোনো জায়গার পজিশনের মধ্যে হতে পারে, এই ইলেকট্রনটা কোথায় অবস্থান করতেছে এবং ইলেকট্রনটা কি করতেছে, যে কোথায় অবস্থান করতেছে এবং সেটা কি হচ্ছে বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের ওরিয়েন্টেশন ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে তা জানার জন্য কতগুলো সংখ্যার অবতারণা করা হয় থেকে, এটাকেই বলা হয় কি ভাই, আমাদের কোয়ান্টাম সংখ্যা বলা হয় থেকে। এই কোয়ান্টাম সংখ্যা হয় থেকে আমাদের মেইনলি হয় থেকে কি ভাইয়া, 4টা হয় থেকে, কয়টা হয় থেকে, 4টা হয় থেকে। এই কোয়ান্টাম সংখ্যা কি হয় থেকে, 4টা হয় থেকে। এখন এই কোয়ান্টাম সংখ্যাগুলো কি কি হয় থেকে, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা হয় থেকে, আরেকটা হয় থেকে কি ভাইয়া, সহকারী কোয়ান্টাম সংখ্যা হয় থেকে, তারপর হয় থেকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এবং কি হয় থেকে 4 নম্বর হয় থেকে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা বা এমএস দ্বারা আমরা যেটাকে রিপ্রেজেন্ট করে থাকি। তাহলে আমরা কি হচ্ছে ভাই, ফ্যান্টাস্টিক ভাবে পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত আনসার কি হবে, যে 4টা কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কি করে থাকি, যে কোনো একটা পরমাণু ইলেকট্রনের অবস্থানকে সঠিকভাবে কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, সেটা কোন পজিশনের মধ্যে আছে, কোন কক্ষপথের মধ্যে আছে, এটা কোন আকৃতির হয়ে থাকে, এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এর ওরিয়েন্টেশন অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যাবে, অর্থাৎ কোন দিকে ঘুরবে নাকি ঘুরবে না, এই সকল বিষয় আমরা কি করতে পারি, এই 4টা কোয়ান্টাম সংখ্যা দিয়ে সুন্দর মতো রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, তাহলে আমাদের কি হবে, এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার হয়ে যাচ্ছে 4। ওকে, তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনে কি বলছে ভাইয়া, যে ইলেকট্রন নিজ অক্ষের উপর, ইলেকট্রন কি করে থাকে, নিজের অক্ষ যে আছে নিজের অক্ষের উপর ঘুরতে পারে, সেটা কয়ভাবে ঘুরতে পারবে। আমরা বললাম যে কিছুক্ষণ আগে তোমাদেরকে কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা দেখেছি কি ভাই, স্পিন কোয়ান্টাম সংখ্যা দেখেছি। এই স্পিন কোয়ান্টাম সংখ্যা কি করে থাকে, স্পিন কোয়ান্টাম সংখ্যা আমাদের ইলেকট্রন কোন দিকে ঘুরবে নাকি ঘুরবে না সেই বিষয়টাকে কি থেকে ক্লাসিফাইড করে দিয়ে থাকে। তাহলে ইলেকট্রন নিজ অক্ষের ওপর ঘুরতে পারে, সেটা কয় দিকে হবে ভাই, আমরা বললাম যে স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটা হচ্ছে এম এস বা এস দ্বারা আমরা যেটাকে রিপ্রেজেন্ট করে থাকি। এই স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমাদের কি হয় থাকে, স্পিনগুলো যে আছে এই স্পিনগুলো কি থেকে অরবিটাল যে আছে অর্থাৎ উপস্তর যে রয়েছে, এই উপস্তরে যদি কি থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরে, কি ঘরে দিকে ভাইয়া, ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে পজিটিভ হাফ বলা হয় দিয়ে, আর ঘড়ির কাঁটা যদি বিপরীত দিকে ঘুরে তাহলে সেটাকে নেগেটিভ হাফ বলা হবে। অর্থাৎ এইখানের মধ্যে যদি এভাবে স্পিনগুলো অবস্থান করে থাকে তাহলে সেটা কি হবে ভাইয়া, ঘড়ির কাঁটার দিকে হবে, অর্থাৎ এটার মান পজিটিভ হাফ হয়ে যাবে। আর কি হয় থেকে, এটা যদি কি হয় থেকে উল্টো দিকে যায়, উল্টো দিকে যে অবস্থান করে তাহলে সেটাকে বলা যাবে নেগেটিভ বলা থাকে। এবং এটা মেইনলি হয়ে থাকে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, চৌম্বক ক্ষেত্রের প্রভাবের কারণে এরকমটা হয়ে থাকে, অর্থাৎ নর্থ পোল এবং সাউথ পোলের মধ্যে রিয়াকশনের কারণে কি হয় থাকে, আমাদের ইলেকট্রনের নিজ অক্ষের ওপর যে কি হয় থাকে ঘূর্ণায়মান অবস্থা লক্ষ্য করা যায়, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে আমাদের ঘূর্ণন হবে না, অবশ্যই আমাদের কি হবে ভাইয়া, ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীতে, যার কারণে কি হবে, কয়টা দিক হবে, 2 দিক থেকে আমাদের কি হয়ে থাকে ইলেকট্রন নিজের ওপর অক্ষের ওপর কি করতে পারে, ঘুরতে পারে। আশা করি সবার কাছে এই কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে সব দিকে হওয়ার কোনো চান্স নাই।
তাহলে পরবর্তী কোশ্চেনে যে যাই, পরবর্তী কোশ্চেনটা কি বলছে যে সমারফিল্ড বর্ণিত, এখন সমারফিল্ড যে আছে এই সমারফিল্ড স্যার কি করছেন, এই সমারফিল্ড স্যার বলেছেন বর্ণিত ইলেকট্রনের কক্ষপথ, অর্থাৎ ইলেকট্রনের কক্ষপথটা কীরকম হবে, যেটা তিনি কি করেছিলেন যে ভাই আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার আমরা যেটাকে বলে থাকি, অর্থাৎ হচ্ছে কি যে সহকারী কোয়ান্টাম সংখ্যার এটা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে ইলেকট্রনের কক্ষপথ যে রয়েছে এই কক্ষপথগুলো কীরকম হবে, অর্থাৎ কোন শেপের হবে। তিনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে কি ভাই ইলিপস আকৃতির হবে, ইলিপস আকৃতি হবে, অর্থাৎ বর্তুলাকার কি হয় থেকে এসের আকৃতি হয় থেকে সমতলীয় হওয়ার কোনো চান্স নাই, অ্যান্ড দেন বর্তুলাকার এবং উপবৃত্তাকার দুইটার হওয়ার কোনো চান্স নাই। আমাদের ফ্যান্টাস্টিক হয় কি হবে ইলিপস বা উপবৃত্তাকার আকৃতির হবে, ইলিপস বা কি ভাই আমাদের উপবৃত্তাকার আকৃতির হয়ে যাবে, ইলিপস বা উপবৃত্তাকার আকৃতির হয়ে যাবে। ওকে, ইলিপস বা উপবৃত্তাকার আকৃতির হয়ে যাবে। যদি আমরা একটু দেখতে চাই তাহলে ভাই এরকম আকৃতির আমাদের মেনলি হয়ে থাকে, এরকম আকৃতির হয়ে থাকে, এই যে এরকম আকৃতির আমাদের মেনলি হয়ে থাকে, এইটাকে বলা থাকে ইলিপস বা উপবৃত্তাকার, আমরা এইভাবে বলতে পারি। তোমরা কোনিক চ্যাপ্টারের মধ্যে অবশ্যই এই বিষয়টা পড়ে ফেলবা। ওকে, আশা করি সবার কাছে এই কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেছে যে সমারফিল্ড স্যারের ইলেকট্রনের কক্ষপথ কি হয়ে থাকে আমাদের উপবৃত্তাকার বা ইলিপস হয়ে থাকে। ওকে, পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা কি বলছে ভাই নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক। এখানে অনেকগুলো অ্যাজুমশন দিয়েছে, এই অ্যাজুমশনের মধ্যে কোনটা আমাদের কি হবে ভাইয়া সঠিক হবে, এই বিষয়টা তোমার কাছ থেকে জানতে যাচ্ছে। যদি আমরা একটু নিচের দিক থেকে যাই, কোনোটি নয় বলেছে আমাদের। পরবর্তী যদি উপরে দেখি যে দ্রাবকের ক্ষারকত্ব কি হচ্ছে, ক্ষারকতা বৃদ্ধি পেলে ক্ষারকের বৃদ্ধি পায়, ক্ষারকের বৃদ্ধি পায় এবং ক্ষারকতা হ্রাস পেলে কি হয় থাকে ক্ষারকের শক্তি হ্রাস পায়। আমি যদি তোমাদের সামনে একটা বিষয় ক্লিয়ার করে থাকি যে দেখো ভাইয়া যখন আমরা কি করে থাকি, যখন অ্যাসিডিক অ্যাসিড যে আছে এই অ্যাসিডিক অ্যাসিড কি হয় থাকে একটা দুর্বল অ্যাসিড না, এই দুর্বল অ্যাসিডকে যখন আমরা কি করে থাকি এটা একটা দুর্বল অ্যাসিড হয়ে থাকে, বাট যখন আমরা অ্যামোনিয়া দ্রবণ যে রয়েছে এই অ্যামোনিয়া দ্রবণকে পানির সাথে মিশ্রিত করে থাকি তখন এটা শক্তিশালী অ্যাসিড হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ আমাদের এখানে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে কি ভাইয়া যে দ্রাবক যে থাকবে, অর্থাৎ দ্রাবক বা পানি হিসাবে আমরা সেটাকে এই দ্রাবককে ইউজ করতে পারি, কেরোসিনকে ব্যবহার করতে পারি, এরকম দ্রাবক যেটা থাকবে এই দ্রাবকের সাথে মিশে গেলে আমাদের কি হয়ে থাকে ক্ষারকতা বৃদ্ধি করলে অ্যাসিডের ক্রম কি হয়ে থাকে, ক্ষারকতা বৃদ্ধি পেলে কি হচ্ছে অ্যাসিডের ক্রম বৃদ্ধি পাচ্ছে। যেমন আমরা কি করলাম অ্যামোনিয়ামের সাথে কি করলাম পানির সাথে মিশাই দিলাম, তখন আমরা কি হচ্ছে যে তীব্র অ্যাসিড পেয়ে গেলাম। ঠিক এভাবে ভাই আমাদের হচ্ছে কি যদি আমরা ক্ষার দিই তাহলে অ্যাসিডের তীব্রতা বৃদ্ধি পাবে, আর যদি অ্যাসিড দিয়ে থাকি তাহলে ক্ষারকের তীব্রতা বৃদ্ধি পাবে। তাহলে কি হবে ভাইয়া আমাদের এখানে ক্ষারকতা বৃদ্ধি, এখানে ক্ষারকতা শক্তি, যেটা আমাদের হওয়ার কোনো চান্স নাই, কারণ ক্ষারের সাথে অ্যাসিড, অ্যাসিডের সাথে ক্ষারের রিলেশন, যার কারণে এটা আমাদের হলো না। এইখানে যদি লক্ষ্য করি সেটা হচ্ছে কি ক্ষারকতা বৃদ্ধি পেলে অ্যাসিডের শক্তি হ্রাস পায়, এই যে ভাইয়া হ্রাস পায় বলছে, বাট আমরা জানি কি ক্ষারকতা বৃদ্ধি পেলে আমাদের কি হবে অ্যাসিডের ক্ষারকতাও কি হবে বৃদ্ধি পেতে হবে। যদি এখানে বৃদ্ধি অপশনটা লেখা থাকতো তাহলে এটাই আমাদের কি হইতো ফ্যান্টাস্টিকভাবে আনসার হইতো ভাই। তাহলে করো উপরের অপশনটা আমরা যদি লক্ষ্য করি এ নাম্বার যে দ্রাবকের ক্ষারকতা বৃদ্ধি পেলে, দ্রাবকের কি বলছে ভাইয়া দ্রাবকের ক্ষারকতা বৃদ্ধি পেলে অ্যাসিডের শক্তি কি হয় থেকে বৃদ্ধি পায়। হ্যাঁ ভাইয়া এইটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। কেন যে আমরা বলছিলাম ক্ষারকতা বৃদ্ধি পেলে অ্যাসিডের অ্যাসিডিটি কি হবে বৃদ্ধি পাবে এবং ক্ষারকতা যদি হ্রাস পায় তাহলে আমাদের কি হবে অ্যাসিডের ক্ষারকতা হ্রাস পাবে, কারণ আমরা দেখেছিলাম অ্যাসিডিক অ্যাসিড এবং হচ্ছে কি অ্যামোনিয়াম দ্রবণ যদি পানিতে মিশাই তাহলে সেটা তীব্র অ্যাসিড রূপে কি করে থাকে আচরণ করে থাকে, যার কারণে ফ্যান্টাস্টিকভাবে কি হবে ভাইয়া এ নাম্বার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবার কাছে এই কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে নেক্সট কোশ্চেনে যে যাই আমরা, নেক্সট কোশ্চেনটা কি বলছে যে ম্যাঙ্গানিজ, এই ম্যাঙ্গানিজের ক্ষেত্রে বলছে কি ভাই কি যে ইলেকট্রন বিন্যাস কোনটি, অর্থাৎ এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কীরকম দেখা যাবে। এটা মোটামুটি একটা এক্সেপশনাল ইলেকট্রন বিন্যাস দেখা যায়, যেমন কপারের ক্ষেত্রেও কি করে দেয় এক্সেপশনাল ইলেকট্রন বিন্যাস দেখা যায় এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখা যায়। এই কারণে কিন্তু ভাইয়া তোমাদের এই কোশ্চেনটা ডিরেক্ট এখানে ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাসের উপর ডিপেন্ড করে দিয়ে দিয়েছে। ম্যাঙ্গানিজ 25 যে আছে এর ক্ষেত্রে আমরা কি জানি ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কি হচ্ছে ভাইয়া ম্যাঙ্গানিজ হয় থেকে 25টা ইলেকট্রন এর মধ্যে বিদ্যমান থাকে, যার কারণে আমরা আর্গন নিয়ে নিলাম, অর্থাৎ আর্গন যদি নিয়ে নেই তাহলে আমাদের 18টা ইলেকট্রন এখান থেকে ডান, অর্থাৎ থাকতেছে 4s আর এখানে থাকতেছে 3d, এর মধ্যে আমাদের কি হবে বিন্যস্ত হবে। তাহলে 18টা দুইটা কি হয় থেকে ভাইয়া 20টা, 18টা দুইটা কি হয় থেকে 20টা হয় থেকে, আর এখানে কি হবে 5টা যাবে। এখন ভাই বলতে পারো ভাই ডি অরবিটালের মধ্যে আমাদের বেশি গেল না কেন, কারণ হচ্ছে কি ভাই আমরা বলেছিলাম যে হুন্ড স্যারের নীতি অনুযায়ী, যে হুন্ডের নীতি অনুযায়ী আমাদের যে বিষয়টা জানি সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যা অযুগ্ম বা বিজোড় অবস্থায় কি করে থেকে অবস্থান করে থাকে। এবং তিনি বলেছিলেন আরও একটা কথা, সেটা হচ্ছে কি ভাইয়া যে আমাদের পূর্ণ শক্তি স্তর বা এবং হচ্ছে কি অর্ধপূর্ণ শক্তি স্তর, যে পূর্ণ শক্তি স্তর এবং অর্ধপূর্ণ শক্তি স্তর অনেক বেশি কি হয় থেকে স্থিতিশীলতা অর্জন করে থাকে, যার কারণে কি হচ্ছে এখানে অর্ধপূর্ণ অবস্থা আছে, যার কারণে সেটা কি করবে অপূর্ণ অবস্থা থেকে অনেক বেশি পরিমাণে স্থিতিশীলতা বা স্টেবিলিটি অর্জন করবে, যার কারণে এখানে কি হয়েছে 3d5 হয়ে গেছে এবং আমাদের এস অরবিটাল পূর্ণ অবস্থা রয়েছে, যার কারণে এটা অনেক বেশি পরিমাণে স্থিতিশীলতা অর্জন করবে অপূর্ণতার থেকে। অর্থাৎ এখানে আমি 6 দিতে পারতাম বা 7 দিতে পারতাম, যেটার থেকে কি হবে ভাইয়া আমাদের যেটার থেকে আমাদের অনেক বেশি পরিমাণে স্থিতিশীলতা অর্জন করবে, যার কারণে ফ্যান্টাস্টিকভাবে এটাই হবে আমাদের কি ভাইয়া যে এটাই হবে আমাদের ইলেকট্রন কনফিগারেশন ম্যাঙ্গানিজের। তাহলে একটু যদি লক্ষ্য করি আমরা এই যে ভাইয়া দেখো আমাদের এ নাম্বারে হচ্ছে কি কাঙ্ক্ষিত আনসার, কারণ প্রথম পার্টের সাথে আমাদের কি হয়েছে মিলে গেছে। দেখো এখানে কি যে 3d8 হওয়ার তো কোনো চান্স নাই, কারণ কি 19 আর 8 কত হয় থেকে ভাইয়া 19 আর 8 হয়ে থেকে আমাদের কত
এটা মেইনলি এখানে 8 হওয়ার কোনো চান্সই ছিল না, এখানে আমাদের 2 হলে আমরা বলতে পারতাম, একটা বিষয় ভাবতাম। ওকে, বাট এখানে কি দিচ্ছে 3D9 হওয়ার তো কোনো চান্স নেই, কারণ কি পূর্ণ যে আছে পূর্ণ অবস্থা কি থেকে বেশি পরিমাণ স্টেবিলিটি অর্জন করে থেকে, যার কারণে এটা অপশনও হলো না। অ্যান্ড দেন এখানে কি আছে, এইটা আমাদের ভাই মেইনলি দিয়ে দিয়েছে জিঙ্কের, এটা কি হচ্ছে জিঙ্কের, কারণ এখানে থাকতেছে 18, 18 10 28, 28 2 কত ভাইয়া যে 30, যার কারণে এটা হচ্ছে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস, যার কারণে এটা হলো না আমাদের। ফ্যান্টাস্টিকভাবে এ নাম্বারে হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। তাহলে পরবর্তী কোশ্চেনে যে যাই, পরবর্তী কোশ্চেনে কি বলছে, এই কোশ্চেনটা একটু রিপিটেড হয়ে গেছে। ওকে, তাহলে দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলছে যে কোনটি সঠিক নয়, কোনটি কি বলেছে সঠিক নয়। তোমরা কিন্তু এই কোশ্চেনের আনসার সবাই দিতে পারার কথা, অবশ্যই তোমরা কি করবা এই কোশ্চেনের আনসার কমেন্ট সেকশনে দিয়ে দিবে। কারণ কি ভাইয়া, কারণ এই যে কোশ্চেনটার যে পার্টটা আছে আমি ইতিমধ্যে প্রথম ক্লাসে তোমাদেরকে দেখাই দিয়েছিলাম যে ভাইয়া কি বলছে। দেখো আমরা একটু যদি সলভে যাই তাহলে দেখো ভাইয়া আমরা যে বিষয়টা লক্ষ্য করতে পারবো সেটা হচ্ছে কোনটি সঠিক নয়, মানে কোনটা আমাদের কি তো আছে ভুল দেয়া আছে, এটাই তোমার কাছ থেকে জানতে যাচ্ছে। আমরা কি বলেছিলাম যে এইখানের মধ্যে দেখো যে আলফা কণা দেওয়া আছে, এখানেও আলফা কণা দেওয়া আছে, এখানে আমাদের বিটা কণা দেওয়া আছে, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহকে বলা থাকে কি বিটা কণা বলা থাকে। এখন এইখানের মধ্যে দেখো ভাইয়া এর কি আছে, বিটা কণার ক্ষেত্রে -1 আছে এবং এখানে 89 আছে, 89 আছে। তাহলে ভাই কি হবে যে মাইনাস মাইনাসে কি হবে, মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে 89 থেকে কি হবে 90 হয়ে যাবে, 89 থেকে কি হয়ে যাবে 90 হয়ে যাবে। বাট ভর সংখ্যা কি থাকবে সেম থাকবে, কারণ কি এ পাশের বাম পাশের পার্ট এবং ডান পাশের পার্ট কি হবে, বাম পাশের পার্ট এবং ডান পাশের পার্ট দুটাই সমান হতে হবে, সেটা প্রোটন সংখ্যা এবং কি হবে ভর সংখ্যা দুটাই সমান হতে হবে। তাহলে লক্ষ্য করতেছি আমরা এখানে 232, এখানেও 232, এখানে হচ্ছে কি এই যে মাইনাসে প্লাস অর্থাৎ 90 হয়ে যাবে, যার কারণে এরা ফ্যান্টাস্টিকভাবে ঠিক আছে, এটা ফ্যান্টাস্টিকভাবে ঠিক আছে। বাট পরবর্তী পার্টটা যদি লক্ষ্য করি আমরা যে ভাই দেখো 7 আর এখানে কি আছে নাইট্রোজেন আছে এবং কি আছে হিলিয়াম আছে, হিলিয়ামের 2 ধনাত্মক কণা আছে, যার কারণে কি আছে এটাকে আলফা কণা আমরা বলতেছি, যার কারণে 7 8 9। এখন ভাই এখানে কি আছে 8 আর 1 9, যার কারণে এটা পার্টও ঠিক আছে। এবং 14 আর 4 কত হয় থেকে 14 4 18 হয় থেকে, 14 4 কি হয় থেকে 18 হয় থেকে, যার কারণে এখানে 17 আর 1 18 হয়ে গেছে, অর্থাৎ এই পার্টটাও আমাদের ঠিক আছে, ভুল নাই। তাহলে এই পার্টটা যদি লক্ষ্য করি আমরা 88 থেকে কি হবে ভাই 2টা পার্ট বাদ যাবে, কারণ 2টা যদি আমাদের প্রোটন বাদ যায় তাহলে কি থাকছে 86 থাকছে, যেটা পার্ট আমাদের ঠিক আছে। এবং আমাদের কি হয় থেকে ভাইয়া যে এইখান থেকে দেখো 226 থেকে আমাদের 4টা কি হবে ভর সংখ্যা বাদ যাবে, ভর সংখ্যা যদি বাদ যায় 226 থেকে 222 হয়ে থাকে, যার যেটা আমাদের কি আছে ঠিক আছে। তাহলে ফ্যান্টাস্টিক ভাবে ভুল আছে কোনটা ভাই, আমাদের ভুল আছে কোনটা, অবশ্যই বি নাম্বারটা আমাদের ভুল আছে, যার কারণে এটাই হবে কি কাঙ্ক্ষিত আনসার। কেন ভাইয়া, যে দেখো যে কি আছে 89 দেওয়া আছে এবং 89 এবং এখান থেকে কি হবে মাইনাস আছে এবং এখান থেকে কি হয়েছে বিটা কণা বের হয়ে গেছে, নির্গত হয়ে গেছে, অর্থাৎ ইমিউশন হয়ে গেছে, যার কারণে কি হবে 99 এর মাইনাসে প্লাস অর্থাৎ 90 হওয়ার কথা, 90 হওয়ার কথা। এই যে এখানে 88 দিয়েছে, যার কারণে এটা হবে না। এবং ভাইয়া দেখো ভর সংখ্যার ক্ষেত্রে দেখো এখানে 0 আছে এবং 0 এখান থেকে যদি বাদ দেই আমরা তাহলে 227 হওয়ার কথা, কিন্তু এখানে কি দিয়েছে 222 দিয়েছে, যার কারণে কি আছে ভাইয়া এটা আমাদের রং অ্যান্সার দেওয়া আছে। সেটাই কিন্তু আমাদের কাছ থেকে জানতে চেয়েছে যে কোনটি সঠিক নয়। তাহলে ফ্যান্টাস্টিকভাবে কি হয়ে গেল বি নাম্বার হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে ভাই আমরা নেক্সট কোশ্চেন এখন চলে যাবো। নেক্সট কোশ্চেনটা কি বলেছে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখানে কি দিয়েছে প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে কি ভাইয়া এন এর মান আমাদের দিয়ে দিচ্ছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 হলে অরবিটাল সংখ্যা কি বলেছে ভাইয়া, অরবিটাল সংখ্যা বলেছে। আমি পূর্বের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি ভাইয়া, ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি যে 2 দিয়ে কি করতে হবে, কারণ প্রত্যেকটা উপস্তরে আমাদের 2টা করে ইলেকট্রন থাকতে পারে, এর সাথে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা n স্কয়ার হয়, অর্থাৎ এই ক্ষেত্রে প্রধান শক্তি স্তরে আমাদের ইলেকট্রন সংখ্যা আমরা এখানে এভাবে বের করতে পারি। বাট এইখানে আমাদের যদি 2টাকে ওমিট করে জাস্ট n স্কয়ার দেওয়া হয় সেটাকে বলা থাকে কি ভাই আমাদের অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা বলা হবে। কি বলা থাকে অরবিটাল সংখ্যা আমাদের বের হয়ে যাবে, কারণ প্রত্যেকটা অরবিটালের মধ্যে সর্বোচ্চ কি করতে পারে 2টা করে ইলেকট্রন থাকতে পারে। আমাদের এখান থেকে কি চেয়েছে অরবিটাল সংখ্যাই চেয়েছে। তাহলে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা কতবার দিয়েছে ভাইয়া 3 দিয়েছে, অর্থাৎ n এর মান কি আছে আমাদের 3, যার কারণে এই 3 এর উপর কি করব বর্গ করে দিব, তাহলে কি হবে 9 হয়ে যাবে। তাহলে ফ্যান্টাস্টিক ভাবে আমাদের অরবিটাল সংখ্যা কি হয়ে যাবে যে ভাইয়া 9 হয়ে যাবে, যেটা হচ্ছে এ নাম্বার। এটা যদি 4 থাকতো তাহলে আমাদের এটা হইতো, বাট 4 নাই, যার কারণে এটা হলো না। 2 থাকলে এটা হইতো, 1 তো হওয়ার কোনো যদি 1 থাকতো n এর মান যদি 1 থাকতো তাহলে আমরা 1 বলতে পারতাম, যার কারণে এটাও আমাদের হলো না। আশা করি সবার কাছে এই কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলেছে যে জিঙ্ক শনাক্তকরণের ক্ষেত্রে কি শনাক্ত করবো ভাই, আমরা জিঙ্ক শনাক্ত করব। এর কোবাল্ট নাইট্রেট যে আছে কি আছে কোবাল্ট নাইট্রেট পরীক্ষায় কোবাল্ট জিঙ্কের কি কোবাল্ট জিঙ্কের যে অবশেষ পাওয়া যাবে কোন বর্ণের হবে। কোবাল্ট জিঙ্কের ক্ষেত্রে আমরা যে বিষয়টা পাবো ভাইয়া সেটা হচ্ছে জিঙ্ক শনাক্তকরণ করার ক্ষেত্রে সেটা হচ্ছে কপার এবং জিঙ্ক অক্সাইড পাবো। এখন এইটাকে বলা হয় থেকে কি ভাইয়া যে এইটা হচ্ছে কি এক্ষেত্রে আমাদের যে বিষয়টা লক্ষ্য করা যায় এর বর্ণটা হয় থেকে আমাদের মেইনলি কি হয় থেকে এর বর্ণটা হয় থেকে সবুজ বর্ণের হয় থেকে, কি বর্ণ হয় থেকে সবুজ বর্ণের হয় থেকে, সবুজ বর্ণের হয়ে থাকে। এবং এটাকে বলা থাকে গ্রিনার
গ্রিনার ম্যান বলা হয় থেকে, গ্রিনার ম্যান বলা থেকে, গ্রিনার ম্যান, গ্রিন বলা হয় থেকে। ওকে, যেটা কি হয় থেকে ভাইয়া মেইনলি আমাদের হয় থেকে এটা কি সবুজ হয় থেকে, কি হয় থেকে সবুজ আকৃতির হয় থেকে, সবুজ বর্ণের হয় থেকে, যার কারণে লালও হওয়ার কোনো চান্স নাই, নীলও হওয়ার কোনো চান্স নাই, ফ্যান্টাস্টিকভাবে আমাদের কি হয়ে যাবে সবুজ হয়ে যাবে। তাহলে পরবর্তী কোশ্চেনে এখন যদি আমরা চলে যাই, পরবর্তী কোশ্চেনে কি বলেছে যে কপার 19 এর ইলেকট্রন বিন্যাসটি স্থিতিশীল, অর্থাৎ কোন ইলেকট্রন বিন্যাসটা আমাদের কি বলেছে স্থিতিশীল বলেছে। অবশ্যই এটা কি করবে হুন্ডের নীতি মেনটেন করবে, যে আসলে কি করবে যে পূর্ণ অবস্থা বা অপূর্ণ অবস্থা এরকম অবস্থায় না থেকে কি করবে স্থিতিশীলতা অর্জনের জন্য আমাদের কি হতে হবে অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকতে হবে। তাহলে এই কপারের ক্ষেত্রে যে বিষয়টা আমরা একটু লক্ষ্য করি সেটা হচ্ছে ইলেকট্রন কনফিগারেশনটা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কি ভাই যে এক্ষেত্রে আর্গন যে আছে আর্গন থাকতেছে, বাট এর কি হয় থেকে যে 29টা ইলেকট্রন হয় থেকে, যার কারণে 3D আর কি হয় থেকে 4s। তাহলে 4s আগে ইলেকট্রন যাওয়ার কথা, অর্থাৎ এখান থেকে কি হলো যে 2টা গেল, এখানে কিন্তু কি থাকতেছে 9 থাকতেছে। বাট আমি কি বলছিলাম যে ভাইয়া অর্ধপূর্ণ এবং পূর্ণ এটা কি থেকে বেশি পরিমাণে স্টেবিলিটি অর্জন করে থাকে, এটা কিন্তু অপূর্ণ অবস্থায় আছে, এটা কি আছে অপূর্ণ অবস্থায় আছে। অপূর্ণ অবস্থা থাকলে সেটা স্টেবিলিটি অর্জন করে না, যার কারণে কি হবে না ভাইয়া এটা আমাদের ইলেকট্রন কনফিগারেশন হওয়ার কোনো চান্স নাই। তাহলে কীরকম হবে ভাইয়া যে এখান থেকে আমরা লক্ষ্য করবো যে আমাদের রিঅ্যারেঞ্জ হয় কি হয় থেকে আর্গন, এবং এখান থেকে কি হয় থেকে 3D 10 হয় থেকে, এবং 4s এর মধ্যে কি হয় থেকে অর্ধপূর্ণ অবস্থা থেকে, অর্থাৎ এটাই সবচেয়ে বেশি পরিমাণে কি হয় থেকে স্টেবিলিটি বা স্থিতিশীলতা অর্জন করে থাকে। তাহলে একটু যে লক্ষ্য করি 3D 9 আছে ভাই, এটা তো হওয়ার কোনো চান্স নাই, কারণ স্থিতিশীলতা লক্ষ্য করা যাবে না। এই যে 3D 10 4s, হ্যাঁ ভাই এটাই ফ্যান্টাস্টিক হবে, আমাদের কি হবে কাঙ্ক্ষিত আনসার হবে। আর 3D 8 4P-তে যাওয়ার তো কোনো চান্সই নাই, কোনো তো চান্সই নাই, এবং 3D 7 4s P-তে এখানে যাওয়ার কোনো চান্স নাই, যার কারণে ফ্যান্টাস্টিকভাবে আনসার হয়ে গেছে আমাদের কি ভাইয়া বি নাম্বার হয়ে গেছে। আশা করি সবাই তোমরা এই কোশ্চেনটা ধরতে পারছো। তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা কি বলছে ভাই ইলেকট্রন কনফিগারেশন থেকে দেখো কতগুলো কিন্তু কোশ্চেন চলে আসছে। এখানে কি বলছে যে এইখানে কোনো একটা মৌলের ইলেকট্রন কনফিগারেশন দিচ্ছে, ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের, অর্থাৎ কোন মৌলের এখান থেকে ডিরেক্ট আমাদেরকে জানতে চাইছে, অর্থাৎ ইলেকট্রন যতটা রয়েছে ঠিক ততটা নাম্বার মৌল কি হবে আমাদের এখানে মৌলটা নির্দেশ করে দিয়ে থাকবে। তাহলে আমরা লক্ষ্য করতেছি ভাই এখান থেকে হচ্ছে 2 2 4 6, সেখানে হচ্ছে কি আমাদের 10, আর এখান থেকে হচ্ছে আমার টোটালি 18টা, 18 আর এক হচ্ছে কি 19, 19 আর 5 কথা হচ্ছে ভাইয়া 19 প্লাস 5 মানে কি আমাদের 24, আমাদের 24 নম্বর মৌলটা কি আছে ভাইয়া সবাই বলো তো, যে স্ক্যান্ডিয়াম হয় থেকে আমাদের 21 নম্বর, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, অর্থাৎ ক্রোমিয়াম যে মৌলটা আছে ক্রোমিয়াম মৌলটা হচ্ছে আমাদের 24 নম্বর মৌল, যার কারণে ফ্যান্টাস্টিকভাবে কি হবে যে এই সি নাম্বার হচ্ছে আমাদের ক্রোমিয়াম মৌল, এই কারণে এটাই হয়ে যাবে। এবং কোবাল্ট আছে ম্যাঙ্গানিজ হচ্ছে 25 নম্বর মৌল, নিকেল হয় থেকে আমাদের 28 নম্বর মৌল, যার কারণে এগুলো হবে না, যার কারণে ফ্যান্টাস্টিকভাবে আনসার হয়ে যাবে কি যে আমাদের ক্রোমিয়াম। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি বলছে ভাইয়া, নেক্সট কোশ্চেনে দেখো এই কোশ্চেনটা কিন্তু ভাইয়া বিগত সালে আসা একটা কোশ্চেন, বিগত আসা সালে একটা কোশ্চেন, যেটা আমি কি করছিলাম ভাইয়া, যেটা আমি পর্ব 1-এর মধ্যে তোমাদেরকে দেখাই দিয়েছিলাম, এবং এইখানের মধ্যে তোমাদেরকে জাস্ট একটা কাজ করেছিলাম, অর্থাৎ 2 নম্বর কোশ্চেন আমি দেখাই দিয়েছিলাম, যেটা বলছে কি ভাইয়া সিক্ত পরীক্ষা ক্রোমিয়াম লবণের কি বলেছে যে ক্রোমিয়াম লবণের যে হলুদ বর্ণের অদক্ষেপ পাওয়া যায়, আমাদের ওখানে কি ছিল যে পটাশিয়াম ক্রোমেট দেওয়া ছিল, যে পটাশিয়াম ক্রোমেট এর দ্রবণে আমাদের কি ছিল, পটাশিয়াম ক্রোমেট এর দ্রবণে আমাদের কি হয় হলুদ বর্ণের অদক্ষেপ দেখা যাবে কোনটার, সেটা কিন্তু আমরা বলেছিলাম কি ভাইয়া যে লেডের কথা বলেছিলাম, কি বলেছিলাম লেডের কথা বলেছিলাম। ঠিক একইভাবে এখানে বলছে কি সিক্ত পরীক্ষা ক্রোমিয়াম লবণের, কোন লবণ ক্রোমিয়াম লবণ, অর্থাৎ এটা হচ্ছে কি পটাশিয়াম ক্রোমেট আমি ধরে নিচ্ছি একটা লবণ, এই ক্রোমিয়ামের লবণ যেটা হলুদ বর্ণের, কোন বর্ণের হলুদ বর্ণের, হলুদ বর্ণের বলা মানে কি আমাদের ভাইয়া যে কি হবে এখান থেকে লেড ক্রোমেট উৎপন্ন হবে, লেড ক্রোমেট উৎপন্ন হবে। আর বলছিলাম যে ক্যালসিয়াম ক্রোমেট উৎপন্ন হয় থেকে কি হয় থেকে ভাইয়া ক্যালসিয়াম ক্রোমেট উৎপন্ন হয় থেকে, এই ক্যালসিয়াম ক্রোমেট আমাদের মেইনলি যে এই বিষয়টা হয় থেকে ক্যালসিয়াম ক্রোমেটের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা হয় থাকে সেটা কি হয় থাকে উজ্জ্বল হলুদ বর্ণ হয়, কিন্তু আমাদের এখান থেকে উজ্জ্বলের কথা বলে নাই, আমাদের জাস্ট বলছে হলুদ বর্ণের, যার কারণে কি হবে ভাইয়া লেড ক্রোমেট আমাদের কি হবে কাঙ্ক্ষিত আনসার হয়ে যাবে, যেটা আমাদের বিগত সালে আসছিল একটা কোশ্চেন, খুব রিসেন্ট সালে যেটা 22-23 সেশনে চলে আসছিল। তাহলে ভাই দেখো আমাদের কি হবে না সি নাম্বার আমাদের আনসার হলো না, ক্রোমিয়াম হাইড্রোক্সাইডও হলো না, সোডিয়াম ক্রোমেটও হলো না। ওকে, তাহলে ফ্যান্টাস্টিক ভাবে কি হলো আমাদের ভাইয়া যে লেড ক্রোমেট হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে নেক্সট কোশ্চেনে যদি যাই, নেক্সট কোশ্চেন কি বলছে ভাইয়া দেখো এখানে আমাদের কি বলছে যে গ্রুপের মৌল, অর্থাৎ এখানে আমাদের গ্রুপ আইডেন্টিফিকেশন করতে বলতেছে, কি বলছে এখানে একটা ইলেকট্রন কনফিগারেশন দেওয়া আছে, এই ইলেকট্রন বিন্যাসটি কোন গ্রুপের, অর্থাৎ এখানে একটা গ্রুপ দিছে আমাদেরকে, এই গ্রুপটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দেখো ভাই আমরা যে গ্রুপ আইডেন্টিফাই করতে যাই এখানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ যে শক্তি স্তর রয়েছে সেটা কি ভাই আমাদের যে 4 অর্থাৎ 4 নম্বর শক্তি স্তর বা যোদ্ধা স্তর রয়েছে। তাহলে আমাদের এখানে পিরিয়ড বা পর্যায় কি হবে, পর্যায় অবশ্যই আমরা বের করতে পারি, সেটা হচ্ছে কি সর্বশেষ যে শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন থাকে সেটা হচ্ছে আমাদের পর্যায়, তাহলে পর্যায় হচ্ছে এখানে 4, কিন্তু এখান থেকে আমাদের বলছে গ্রুপ কোনটি। তাহলে ভাই গ্রুপের ক্ষেত্রে আমরা যে বিষয়টা করে থাকি সেটা কি হয় থাকে যে ডি অরবিটাল যে রয়েছে, ডি অরবিটাল এবং এস অরবিটালের মধ্যে আমাদের যে ইলেকট্রন থাকে এদের যোগফল করলে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে ওই গ্রুপের আওতাভুক্ত। তাহলে একটু যদি লক্ষ্য করি আমরা এখান থেকে দেখতেছি ডি অরবিটালে থাকতে হচ্ছে আমাদের 7টা ইলেকট্রন এবং এস অরবিটালে থাকতেছে 2টা ইলেকট্রন, অর্থাৎ 7 2 কত হয় থেকে 9 হয় থেকে। এখন আমরা একটা বিষয় জানি সবাই, সেটা কি ভাইয়া যে 8 9 এবং 10 এই তিনটা যদি আমাদের কি হয়ে থাকে ডি এবং এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা হয় থেকে, সেটা অবশ্যই কি হয় থাকে এইভাবে যদি আমাদের ক্লাসিফিকেশন করে দেওয়া থাকে সেটার গ্রুপটা কত হয় থাকে ভাইয়া,
এটার গ্রুপটা হয়ে থাকে আমাদের যে 8 যে আছে 8-এর কি হবে 8-এর বি হয়ে যাবে, 8 যে আছে 8 হয়ে যাবে, 8-এর কি হবে 8 হয়ে যাবে, অর্থাৎ 8-এর আওতাভুক্ত আমাদের হয়ে যাবে, যার কারণে কি হবে 8-এর আওতাভুক্ত হবে, 8-এর কি হয়ে যাবে আওতাভুক্ত হয়ে থাকে, 8-এর আওতাভুক্ত হবে। ওকে, রোমান সংখ্যা 8-এর আওতাভুক্ত হয়ে যাবে, যার কারণে ফ্যান্টাস্টিকভাবে কী হবে ভাই আমাদের এই এ নাম্বার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, যার কারণে গ্রুপ 2-এর বি যেটা হচ্ছে আমাদের 12 নাম্বার গ্রুপ, এবং এইটা হচ্ছে কি আমাদের 7-এর এ, অর্থাৎ এখানে আমাদের 3-এর এ আছে, এগুলো আমাদের হওয়ার কোনো চান্স নাই, চান্স নাই। তাহলে ফ্যান্টাস্টিকভাবে কী হয়ে গেল গ্রুপ 8 হচ্ছে আমাদের এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার। তাহলে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কী বলছে ভাইয়া পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের, পটাশিয়াম পাইরো কী বলছে ভাইয়া পটাশিয়াম কী দিছে মৌল পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের আণবিক সংকেত কোনটি, যেটা হচ্ছে কি ভাইয়া পটাশিয়াম পাইরো কি বলছে পাইরো অ্যান্টিমোনেটের আণবিক সংকেত কোনটি। আমরা কি জানি ভাইয়া যে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট যে আছে, সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেতটা কি থেকে যে সোডিয়াম 2H2Hb2 অ্যান্টিমোনেট 2O7 হয় থেকে। এখন ভাই এই যে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট যে আছে যেটা দিয়ে আমাদের সোডিয়াম আয়ন কি হয়ে থাকে শনাক্তকরণ করা হয় থাকে। এখন আমাদের এখানে বলছে পটাশিয়াম, যার কারণে কি হচ্ছে পটাশিয়াম এখানে জাস্ট সোডিয়ামের পরিবর্তে কি হবে পটাশিয়াম হবে, অর্থাৎ K2H2Hb2O7, এটাই হচ্ছে কি আমাদের ভাইয়া ফ্যান্টাস্টিকভাবে কাঙ্ক্ষিত আনসার হবে। এই K2H2Hb2O7 কিন্তু যদি দিত তাহলে আমাদের এটা হয়ে যেত, বাট এখানে K2H2Hb এর দেওয়ার ক্ষেত্রে নাই, যার কারণে এটা হবে না। K2H2Hb2 এখানে O7 যদি দিত তাহলে হয়ে যেত, এটা হবে না। এই যে এ নাম্বার হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিকভাবে আনসার K2H2Hb2O7, এটা হচ্ছে কি আমাদের পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি বলছে যে ফেরিক সায়ানাইড, কি ভাইয়া ফেরিক ফেরোসায়ানাইড, কি বলছে ফেরিক ফেরোসায়ানাইড বা প্রোসিয়ান ব্লু আমরা বলে থাকি, দ্রবণের বর্ণ কোনটি, এর ক্ষেত্রে বর্ণ আমাদের কি হবে কোনটা হবে। ফেরিক মানে কি ভাইয়া ফেরিক মানে আমাদের বলে দিয়েছে Fe2+, না ভাইয়া এইটা মানে হচ্ছে এটা মানে কি এটা মানে হচ্ছে আমাদের ফেরাস, এইটা মানে হচ্ছে কি ফেরাস, আর ফেরিক বলেছে এখানে কি বলেছে ফেরিক বলেছে মানে Fe3+, ফেরিক বলা মানে হচ্ছে কি Fe3+, এইটাকে প্রোসিয়ান ব্লু বলা হয় থেকে। এক্ষেত্রে আমাদের মেইনলি যে দুইটা বর্ণ দেখা যায়, একটা হচ্ছে কি হালকা সবুজ হালকা হলুদ আর একটা হচ্ছে কি ভাইয়া হালকা হলুদ, অথবা আমরা দেখতে পারি হালকা কি ভাইয়া হালকা বাদামি, বাট হলুদ এবং বাদামি দুইটাই থাকলে আমাদের বাদামিটা আগে বেশি পরিমাণে কী পাবে প্রেফার পাবে, যার কারণে কি ফেরিক ফেরোসায়ানাইড দ্রবণের বর্ণ কোনটি হবে ফ্যান্টাস্টিকভাবে আমাদের বাদামি যেহেতু আগে আছে, যার কারণে বাদামি হয়ে যাবে আমাদের ফ্যান্টাস্টিকভাবে আনসার। আর আমরা কি ফেরিকের ক্ষেত্রে কি দেখি ফেরাসের ক্ষেত্রে কি দেখি যে ফ্রাকের ক্ষেত্রে আমরা সবুজ বর্ণ দেখতে পারবো, কী পাবো সবুজ বর্ণ লক্ষ্য করতে পারবো। ওকে, যার কারণে ফ্যান্টাস্টিকভাবে আমাদের কী হবে এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার কী হবে যে বাদামি বর্ণের হয়ে যাবে। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে কি আছে ভাইয়া নেক্সট কোশ্চেন দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা কি বলছে ভাইয়া যে হাইড্রাইডের দ্রাব্যতা, কার দ্রাব্যতা ভাইয়া হাইড্রাইডের দ্রাব্যতার ক্রম সঠিক কোনটি। এখন হাইড্রাইড যে আছে এই হাইড্রাইডের দ্রাব্যতা কিসের উপর ডিপেন্ড করে আমরা করে থাকি ভাইয়া হাইড্রাইডের দ্রাব্যতা হয় থেকে কি ভাইয়া যে লেটিস এনথালপি যে আছে, লেটিস এনথালপি যে আছে এই লেটিস এনথালপিটা যদি কী হয়ে থাকে ভাইয়া লেটিস এনথালপি আমাদের অবশ্যই কী হতে হবে লেটিস এনথালপি অবশ্যই আমাদের কী হতে হবে কম হতে হবে। যদি লেটিস এনথালপি আমাদের কম হয়ে থাকে এবং হাইড্রাইড যে আছে হাইড্রোক্সাইডের এনথালপি যদি আমাদের বেশি হয়ে থাকে তাহলে সেটা আমরা কী হবে পানিতে দ্রাব্যতা বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে। এখন কথা হচ্ছে হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যে আছে এই হাইড্রোক্সাইডের দ্রাব্যতাটা কীভাবে আমরা ক্লাসিফাইড করতে পারি, মেনলি আমাদের এখানে দেওয়া আছে কীভাবে গ্রুপ 2 নম্বরের মৌলগুলো দেওয়া আছে, দেখো ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রানসিয়াম বেরিয়াম এগুলো দেওয়া আছে। এখন ভাইয়া আমাদের গ্রুপ 1-এর যে মৌলগুলো রয়েছে এই গ্রুপ 1-এর মৌলগুলো হয় দেখে ক্ষার যেটা পানির সাথে খুব তীব্রভাবে বিক্রিয়া করে থাকে, বাট গ্রুপ 2-এর যে মৌলগুলো আছে যেটা থেকে ব্রেলিয়াম ম্যাগনেসিয়াম এই মৌলগুলো যে আছে ব্রেলিয়াম এবং ম্যাগনেসিয়াম যে আছে এই দুটো মৌল কী করতে চায় না পানির সাথে খুব সহজে বিক্রিয়া করতে চায় না। ম্যাগনেসিয়াম যে মৌলটা আছে এই ম্যাগনেসিয়াম মৌলটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কী থেকে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির সাথে আমাদের বিক্রিয়া করে থাকে। এখন এদের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করা যায় যে আমাদের কী হয়ে থাকে যে আকার যত বড় হবে কী হবে আকার যত বড় হবে তার কি হবে দ্রাব্যতা তত বেশি হবে, তাহলে ভাই একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কি হয় আকার বৃদ্ধি পায়, অর্থাৎ বিরিয়ানি মোগলাই কাবাব সরে বাটিতে অর্থাৎ বেরিয়াম বাটিতে রাখ অর্থাৎ রেডিয়াম আছে। তাহলে ভাই এখান থেকে কী হবে আমাদের বেরিয়াম যে আছে বেরিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কী দেখা যাবে বেরিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে সবচেয়ে বেশি ধরনের দ্রাব্যতা দেখা যাবে। এই যে ভাই বেরিয়াম হাইড্রোক্সাইড এখানে আছে, ম্যাগনেসিয়াম না ভাই ম্যাগনেসিয়াম হওয়ার তো কোনো চান্স নেই কারণ এখানে সিলি মিস্টেক হয়ে গেছে, যার কারণে এটা আমাদের হবে না। ম্যাগনেসিয়াম আগে হওয়ার কোনো চান্স নাই, স্ট্রানসিয়াম হওয়ার কোনো চান্স নাই। ওকে, স্ট্রানসিয়াম হওয়ার কোনো চান্স নাই কারণ কি বেরিয়াম এখানে পরবর্তীতে দিয়ে দিচ্ছে। দেখো ভাই এ নাম্বার আছে ফ্যান্টাস্টিকভাবে আনসার, কেন বেরিয়াম হাইড্রোক্সাইড তারপর আছে স্ট্রানসিয়াম তারপর আছে ক্যালসিয়াম তারপর আছে কি ভাইয়া ম্যাগনেসিয়াম আছে, যার কারণে ফ্যান্টাস্টিকভাবে কী হয়ে গেছে ভাইয়া যে আমাদের এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে, আশা করি সবার কাছে এই কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেছে।
তাহলে এখানে আমাদের এই কোশ্চেনটা কী বলেছে যে ইলেকট্রনের ভর কী বলেছে ভাইয়া, এটা আমরা সবাই জানি যে ইলেকট্রনের ভর কী হয় থেকে ভাইয়া, ইলেকট্রনের ভর আমাদের কী হয় থেকে ইলেকট্রনের ভর জিজ্ঞাসা করছে। ইলেকট্রনের ভর কী বলেছে, সবচেয়ে একটা সোজা কোশ্চেন যদি থাকে এটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে কি ভাই ইলেকট্রনের ভর কী থেকে 9.101 ইন্টু 10 ইনভার্স কী জানি ভাইয়া 31, এটা কেজি জানি, বাট আমাদের এখানে কেজি হোক কিন্তু দেওয়া নেই, আমাদের কী দেওয়া আছে গ্রামে হোক দেওয়া আছে। যার কারণে এখানে কী করবো ভাইয়া আমরা 1000 দ্বারা গুণ করবো, 1000 দ্বারা গুণ করে দিলে আমাদের কী হবে গ্রামে হোকে চলে আসবে। তাহলে কী হবে গ্রামে হোকে চলে আসবে। তাহলে 1000 দ্বারা গুণ করে দিলে আমাদের কী হচ্ছে 28 থেকে কী হবে -31 থেকে কী হবে +3 হবে। তাহলে +3 হলে গেলে আমাদের কী হচ্ছে -28 হবে, -28 হবে। যার কারণে ভাই কী হবে ফ্যান্টাস্টিক হবে, এ নাম্বার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এই কারণে এখানে 30 হওয়ার কোনো চান্স নাই, এখানে 27ও হওয়ার কোনো চান্স নাই, -29 হওয়ার কোনো চান্স নাই, যার কারণে আনসার হয়ে যাচ্ছে এ নাম্বার। ওকে, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন ভাইয়া, লাস্ট কোশ্চেনটা সবাই একটু আনসার করার ট্রাই করো দেখি, সবাই একটু ভিডিওটা পজ করে কী করবা আনসার করার ট্রাই করো। দেখো আমরা যদি একটু লক্ষ্য করি ভাইয়া কী বলছে যে ফেরাস লবণ, আমি কিন্তু ইতিমধ্যে এই কোশ্চেনটার আনসার দিয়ে দিয়েছিলাম। ফেরাস লবণ যে আছে, ফেরাস লবণ সমূহ হচ্ছে এই ফেরাস লবণ সমূহ মানে কি, ফেরাস মানে হচ্ছে আমাদের ভাইয়া বলছে Fe2+, ফেরাস মানে কি বলেছে Fe2+। তাহলে Fe2+ এর ক্ষেত্রে কী হবে আমাদের, অবশ্যই ভাই আমাদের কী হবে যে সবুজ বর্ণের হবে, কী হবে সবুজ বর্ণের হবে, সেটা অবশ্যই হবে হালকা সবুজ বর্ণের হবে, হালকা সবুজ বর্ণের লেখা যাবে, হালকা হলুদ বর্ণের হওয়ার কোনো চান্স নাই, হালকা হলুদ বর্ণের হওয়ার কোনো চান্স নেই, কারণ এটা Fe3+ এর ক্ষেত্রে হওয়ার ক্ষেত্রে চান্স থাকে, বাট এখানে আমাদের Fe3+ বলে না, আমাদের কি বলছে ফেরাস বলেছে, যার কারণে Fe2+। গভীর নীল হওয়ার কোনো চান্স নেই, যেটা কপারের ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে, বেগুনি হওয়ার কোনো চান্স নেই, যার কারণে ফ্যান্টাস্টিক হয়ে কী হবে বি নাম্বারটা আমাদের আনসার হয়ে গেল। আশা করি তোমরা সবাই এই ক্লাসটি বুঝতে পারছো এবং তোমরা সকলে উপকৃত হচ্ছ। ওকে, তাহলে এভাবে রেগুলার বেসিসে তোমাদের জন্য আমাদের ক্লাস আপলোড করা হবে, সবাই এই ক্লাসগুলো দেখবা এবং নিজেদের প্রস্তুতিকে আরও গুছিয়ে নিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।